ডিহাইড্রেশন আমাদের দেহে যদি জলের ঘাটতি দেখা যায়, মানে প্রয়োজনের অতিরিক্ত জল যদি দেহ থেকে বেরিয়ে যায় এবং আমরা যদি সেই তুলনায় জল না খাই, তবে আমাদের দেহে দেখা যেতে পারে জলশূন্যতা বা ডিহাইড্রেশন। অতিরিক্ত গরমের জন্য এমনিতেই তপ্ত পরিবেশে আমাদের দেহ থেকে ঘাম বেরিয়ে যায়, দেখা দিতে পারে ডিহাইড্রেশন। অনেক সময় এই ডিহাইড্রেশন থেকে হিটস্ট্রোকও হয়ে যায়। সকল বয়সের ক্ষেত্রেই এই ডিহাইড্রেশন দেখা যায়, তবে শিশুদের ক্ষেত্রে এই ডিহাইড্রেশন বেশি ডেঞ্জারাস বা সাংঘাতিক হয়ে থাকে, কারণ শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন হলে তা সিভিয়ার লেভেল বা অত্যাধিক পরিমাণে হয়ে যায় এবং যা ঘরে জল বা জলজাতীয় তরল প্রতিস্থাপনের মাধ্যমেও ঠিক করা যায় না। সাধারণত ডিহাইড্রেশন শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া হোক কিংবা ভমিটিং অনেক সময় অতিরিক্ত গরমের জন্য হয়ে থাকে, তবে এই ডিহাইড্রেশন থেকে শিশুটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বা কোনো পূর্ণবয়স্ক লোকের ডিহাইড্রেশন থেকে তিনি শকে পর্যন্ত চলে যেতে পারেন এবং শেষ পর্যন্ত কোমায় গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কি এই ডিহাইড্রেশন, কি লক্ষণ থাকবে আর কি করে এই ডিহাইড্রেশনকে এড়ানো যাবে তা জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটুও মিস করবেন না, সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমরা জেনে নেব ডিহাইড্রেশনে কী ধরনের সমস্যা হয় বা কি লক্ষণ দেখা যায়। প্রথমেই তৃষ্ণা অতিরিক্ত হতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তৃষ্ণা কম হচ্ছে বা কারোর ক্ষেত্রে দেখা গেছে হয়তো তার সিভিয়ার ডিহাইড্রেশন বা অত্যাধিক জলশূন্যতা দেখা গেছে, তবে তৃষ্ণা বা থার্স্ট তার মধ্যে একেবারেই ছিল না বা নেই, কিন্তু তাদের মধ্যেও ডিহাইড্রেশন দেখা গেছে। তবে ডিহাইড্রেশনে তৃষ্ণা বা থার্স্ট লেভেল ছাড়াও আরও অন্যান্য কিছু লক্ষণ রয়েছে, যেমন শিশুদের ক্ষেত্রে জিভ এবং মুখ শুষ্ক হয়ে যাওয়া, এমনকি শিশুটি অত্যাধিক কাঁদলেও তার চোখ থেকে এক ফোঁটাও জল না পাওয়া। এরপরও 3 ঘন্টারও বেশি সময় ধরে শিশুটির কোনো রকমের কোনো প্রস্রাব না হওয়া, শিশুটি বিরক্তি প্রকাশ করবে এবং সর্বদা কাঁদতে থাকবে। তাও তাদের মধ্যে চোখ গর্তে ঢুকে যাওয়া, যেন মনে হবে সামনের কপালের প্রান্তটি বেরিয়ে আসছে এবং নিচের দিকটি ঢুকে গেছে। এমন যদি দেখা যায় তাহলে বুঝতে হবে শিশুটি ডিহাইড্রেশনে রয়েছে। ডিহাইড্রেশনের 3টি মাত্রা হয়, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড ডিহাইড্রেশনের ক্ষেত্রে শিশুটির বাড়িতে মায়ের দুধ খাওয়াতে হবে যদি 6 মাসের কম বয়সী হয়। যদি 6 মাসের বেশি বয়সী হয় তবে তরল পানীয় বেশি পরিমাণে রাখতে হবে। এই রোদের মধ্যে মিষ্টি ভেজানো জল খাওয়াতে পারেন, এমনি জলও খাওয়াতে পারেন, আবার ফ্রুট জুস বা ফলের রসও খাওয়াতে পারেন। এরপর আমরা জেনে নেব অ্যাডাল্ট অর্থাৎ পূর্ণবয়স্কদের ক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখা যায় ডিহাইড্রেশনের ক্ষেত্রে। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে ডিহাইড্রেশনের লক্ষণগুলি একটু অন্যরকম। প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্কদের ক্ষেত্রে দেহে অত্যাধিক ক্লান্তি, মাথা ঘোরা এবং কম প্রস্রাব হওয়া এবং ইরিটেবিলিটি বা বিরক্তিটা দেখা যেতে পারে। ঠোঁট এবং দেহের ত্বক শুষ্ক সময় দেখা যায়। অ্যাডাল্ট বা পূর্ণবয়স্কদের ক্ষেত্রে যারা 24 ঘন্টার মধ্যে 4 বারেরও বেশি মলত্যাগ করেছে এবং যাদের মলের সাথে রক্ত পড়া অর্থাৎ ডিসেন্ট্রি হলেও ডিহাইড্রেশন অত্যাধিক দেখা যায়। এই ডিহাইড্রেশনের জন্য বিভিন্ন কারণ দায়ী হতে পারে, যেমন প্রধানত ডায়রিয়া এবং ভমিটিং। যদি বারংবার মলত্যাগ করছে কিংবা বমি করছে, তবে তার দেহ থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য তার ডিহাইড্রেশন দেখা যাবে। অনেক সময় জ্বর হলেও ডিহাইড্রেশন দেখা যায়। কেউ যদি অত্যাধিক গরমে বা সূর্যে খুব বেশি হার্ডওয়ার্কিং বা স্ট্রেনাস এক্সারসাইজ করে, তবে সেক্ষেত্রে তাদের ডিহাইড্রেশন দেখা যেতে পারে। অত্যাধিক ঘাম হওয়ার ফলেও তাদের ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা যেতে পারে।
ডিহাইড্রেশন থেকে পরবর্তীতে আরও বড় সমস্যা হতে পারে, যেমন কিডনিতে ক্ষত, তাপের জন্য বা হিটস্ট্রোকের জন্য ক্ষত হতে পারে। এছাড়াও লিভারের ক্ষতি হতে পারে এবং অন্যান্য মাল্টি অর্গ্যান বা অন্যান্য দেহের অঙ্গাণুও নষ্ট হয়ে যেতে পারে। তবে এই ডিহাইড্রেশনকে ঠিক করতে হলে কী করবে? যে কারণে ডিহাইড্রেশন হচ্ছে সেই কারণটিকে নির্মূল করতে হবে। ডায়রিয়া বা ভমিটিং বা ডায়রিয়া বা বমি হলে সেটি কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ খেতে হবে এবং যতবার মলত্যাগ করবেন তার প্রতিবার এসে সামান্য পরিমাণ জল খেতে হবে। এছাড়াও ওআরএস বলে একটি পাউডার হয়, যাকে ওরাল রিহাইড্রেশন থেরাপি বলে, সেটি 1 লিটার জলে গুলেও খেতে পারেন। এছাড়াও যদি কেউ দীর্ঘ সময় ধরে সূর্যালোকে দাঁড়িয়ে কাজ করে বা সূর্যালোকে দাঁড়িয়ে থাকে, তবে তাদের ক্ষেত্রেও ডিহাইড্রেশন দেখা যায়। ডিহাইড্রেশন বললে আমাদের অনেকেরই মাথায় আসে ওআরএস। তবে কিভাবে এই ওআরএস খেতে হয় এবং কি করে তা তৈরি করতে হয় তা অনেকেই জানেন না বা সেটি ঠিক করে খেতে পারেন না। এবার তাহলে দেখে নেওয়া যাক ওআরএস কী এবং ওআরএস কীভাবে খেতে হয়। এটি একটি ওআরএস। এটি ওরাল রিহাইড্রেশন সল্ট, যার মধ্যে বিভিন্ন ধরনের লবণ রয়েছে, যেমন সোডিয়াম ক্লোরাইড 2.6 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম এবং সোডিয়াম সাইট্রেট 2.5 গ্রাম। এছাড়াও আছে আরও বিভিন্ন প্রকারের লবণ। হঠাৎ ডিহাইড্রেশন হয়ে গেলে বাড়িতে আমরা এই ওআরএস খাওয়াতে পারি। সাধারণত বছরের কম শিশুদের ক্ষেত্রে এই ওআরএস 100 থেকে 200 ml পর্যন্ত আমরা খাওয়াতে পারি। 6 বছরের বেশি হয়ে গেলে তাদের 250 থেকে 300 ml পর্যন্ত খাওয়ানো যেতে পারে, তবে অবশ্যই তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যদি বাড়িতে এই ওআরএস খাইয়ে থাকেন, তবে তার ডিহাইড্রেশন হয়েছে সে যতটা অ্যামাউন্ট বা যতটা পরিমাণ এই ওআরএস খেতে পারছে সেই রকমই খাওয়াতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং সিভিয়ার ডিহাইড্রেশন বা যে ক্ষেত্রে খুব বেশি পরিমাণ ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা গেছে এবং রোগীটি খুব বেশি পরিমাণে মূর্ছা যাচ্ছেন কিংবা মাথা ঘুরে পড়ে গেছেন, সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনে হসপিটালাইজেশন করতে হতে পারে। এই ওআরএস সোডিয়াম গ্লুকো কোট্রান্সপোর্টারের উপর কাজ করে এবং প্যাসিভ অ্যাবজর্পশন বা নিষ্ক্রিয় শোষণ পদ্ধতির মাধ্যমে দেহের ইন্টারনাল মিউকোসা বা অন্তর্বর্তী অংশ থেকে জল শোষণ করে তা কোষের মধ্যে প্রেরণ করে এবং এর মাধ্যমে ডিহাইড্রেশন বিরোধ করা যায় বা কমানো যায়। তবে বাড়িতে এই ওআরএস পাউডারটি খাওয়ানোর পূর্বে অবশ্যই ভালো করে তার এক্সপায়ারি ডেট এবং বর্ণ এবং গন্ধ দেখে নেবেন। অনেক দিন ঘরে যদি এই ওআরএস রাখা থাকে তবে তা নষ্ট হয়ে যেতে পারে এবং সেটি খাওয়ালে রোগীটির ক্ষতি পর্যন্ত হতে পারে। এই ওআরএসটি লবণ জাতীয় যৌগ হওয়ার জন্য অনেকেই এই ওআরএস খেতে চায় না। তবে বর্তমানে কিছু ব্র্যান্ড রয়েছে, যেমন ইলেকট্রাল, ওয়ালাইট, এইসব ব্র্যান্ডের ওআরএস ফ্লেভারযুক্ত, অর্থাৎ কমলা লেবু বা লেবু এইরকম ফ্লেভারযুক্ত হয়ে থাকে। এইসব ওআরএস খেলে অনেকটাই ভালো লাগে, তবে ওআরএস খাওয়াটা জরুরি। ওআরএসের প্রতি প্যাকেটের দাম 20 থেকে 40 টাকা। ওআরএস থেকে আমরা 21.85 গ্রাম শর্করা দেহে পেতে পারি। ওআরএস কী করে প্রিপারেশন হয় এবং কী করে এটি ইউজ করতে হয়। ওআরএস এটি একটি পাউডার ফর্মে থাকা যৌগ, যার মধ্যে লবণের পরিমাণ বেশি থাকে। আমরা 1 লিটার জলে একটি প্যাকেট ওআরএস মিশিয়ে সেটি 24 ঘন্টার মধ্যে খেতে পারি। 24 ঘন্টার বেশি টাইম বা সময় অতিবাহিত হলে সেই ওআরএস আমরা আর খেতে পারবো না। সাধারণত ডায়রিয়ার ক্ষেত্রে এই ওআরএস খুব ভালো কাজ করে। ওআরএস বানানোর পূর্বে ঠান্ডা জলকে ফুটিয়ে সেটিকে ঠান্ডা করে নিতে হবে এবং পুরো প্যাকেট ওআরএসটিকে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে তা বারে বারে রোগীকে খাওয়াতে হবে। আমাদের হাতের কাছে এই ওআরএস সাপ্লাই না থাকে, তবে আমরা ঘরে তৈরি 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি এবং হাফ চামচ বা 1 চিমটি লবণ দিয়ে সেটিকে ওআরএস হিসেবে খাওয়াতে পারি। এইভাবে বাড়িতে আমরা ওআরএস তৈরি করে নিতে পারি এবং রোগীকে খাওয়াতে পারি। তাই কোনো কারণে ডিহাইড্রেশন বা জলশূন্যতা হলে এবং যদি দেখি রোগীটির অত্যাধিক পিপাসা পাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে কিংবা মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তবে সেক্ষেত্রে আমরা বাড়ির বানানো ওআরএস কিংবা এই ওআরএসের প্যাকেট জল এগুলোও খাওয়াতে পারি। যেহেতু গরমকাল এবং প্রচুর তাপমাত্রা রয়েছে,
তাই এই গরমকালে তরলের পরিমাণ বেশি খাবেন। যদি শুধুমাত্র জল খেতে অসুবিধা হয় তাহলে শরবত খাবেন কিংবা ফলের রস খাবেন, যাতে দেহে তরলের পরিমাণ স্বাভাবিক থাকে। ডিহাইড্রেশন থেকে বাঁচতে ঠান্ডা জল বা শসা এই ধরনের ঠান্ডা ফল খেতে পারেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।